আপনারা একটা ইন্টারেস্টিং জিনিস জানলে অবাক হয়ে যাবেন। পৃথিবীর মোট জনসংখ্যার 3 ভাগের 2 ভাগ বাস করে মাত্র এই দুইটি দেশে। এদের দুজনের কাছে আছে নিউক্লিয়ার ওয়েপন, আর এদের দুই দেশের ইকোনমি মিলে কিন্তু ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার। কিন্তু 2020 সালে গালওয়ান ভ্যালিতে এই দুই দেশের সৈন্যরা কিভাবে মারামারি করেছিল সেটা সম্পর্কে আপনারা কোনো আইডিয়া আছে? তারা মারামারি করেছিল পাথর আর কাঁটাতার দিয়ে। জিনিসটা শুনে একটু অদ্ভুত লাগছে না? তাদের কাছে নিউক্লিয়ার পাওয়ার থাকা সত্ত্বেও তারা কেন লাঠিসোঁটা দিয়ে মারামারি করেছিল? কারণ সেদিন যদি একটা গুলিও ছোড়া হতো তাহলে আজকের এই পৃথিবীর ম্যাপটা অন্যরকম হয়ে যেত। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি কথা বলতে চলেছি এশিয়ার দুই বৃহত্তম দেশ ইন্ডিয়া এবং চায়নাকে নিয়ে। তারা প্রতিবেশী দেশ হওয়া সত্ত্বেও তারা কেন একে অপরের ছায়া পর্যন্ত মারায় না? তারা কেন একে অপরকে এতটা ঘৃণা করে? আজকে আমরা এমন কিছু কারণ ঘটাবো যা সাধারণ নিউজ চ্যানেল আপনাকে কখনোই দেখানো হবে না। এই কনফ্লিক্টটা শুধু কয়েক কিলোমিটার বরফে ঢাকা পাহাড়ের দখলদারি নিয়ে নয়, এটা হলো এশিয়ার বস কে হবে সেটার জন্য লড়াই। একদিকে আছে চায়না, যাদের স্বপ্ন গ্লোবাল সুপার পাওয়ার হওয়া, আর অন্যদিকে আছে ইন্ডিয়া, যারা খুব দ্রুত ইকোনমিক এবং মিলিটারি পাওয়ার হিসেবে নিজেদের জায়গা শক্তপোক্ত করেছে। আপনি জানলে আরো অবাক হবেন যে এই দুই দেশের বর্ডার বা এলএসি পৃথিবীতে সব থেকে অদ্ভুত একটা বর্ডার। কারণ কি, এখানে কোনো নির্দিষ্ট দাগ বা প্রাচীর কিন্তু এখানে নাই। পাহাড় বলেন, নদী আর বরফের মাঝে কে কোথায় দাঁড়িয়ে আছে তা নিয়ে সবসময় কিন্তু একটা কনফিউশন কাজ করে, আর এই কনফিউশনের সুযোগ কিন্তু নিয়ে থাকে আসল মাইন্ড গেমে। চায়নার স্ট্রিং অফ পালস স্ট্র্যাটেজি দিয়ে ইন্ডিয়াকে চারপাশ থেকে কিন্তু ঘেরার চেষ্টা করা হয়, আর ইন্ডিয়া সেটাকে কাউন্টার করে। এই টোটাল ব্যাপারটা কিন্তু এতটাও সহজ নাই। এই ঘৃণার শেকড় লুকিয়ে আছে আজ থেকে কয়েক দশক আগের এক রক্তক্ষয়ী ইতিহাস আর বিশ্বাসঘাতকতার। ঘটনাটা 1950 সালের। চীন তখন তিব্বত দখল করে নেয়, আর সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহেরু। সে কিন্তু তখন কোনো অ্যাটাকে যায় নাই। সে চেয়েছিল যে চীনের সাথে একটা ভালো সম্পর্ক রাখার জন্য, বা সে এই যে দখল করে নিয়েছে এই জন্য সে কোনো কনফ্লিক্টে জড়ায় নাই। আর এটাই ছিল কিন্তু তার সব থেকে একটা ভুল ডিসিশন, কারণ তিব্বতই ছিল একটা বাফার জোন, যেটা চীনের মাঝে আর ইন্ডিয়ার মাঝখানে একটা বড় প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল। আর যখন তিব্বত দখল করে ফেলে চীনের, ঠিক তখনই কিন্তু চীনের সৈন্যরা ভারতের একেবারে দেয়ালের কাছাকাছি চলে আসে, মানে তাদের প্লেসমেন্ট হয়ে যায় একেবারে ভারতের দরজায়। সালটা 1954। ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু আর চীনের প্রিমিয়ার ঝৌ এনলাই একসাথে বসে একটা চুক্তি সই করে, আর এই চুক্তিটাকে বলা হয় হচ্ছে পঞ্চশীল, মানে হতেছে 5টা শান্তির নীতি। আর এই সময় চীন আর ভারতের মধ্যে কিন্তু একটা স্লোগান জন্ম নিয়েছিল, যেটা আপনারা অনেকেই জানেন। সেটা হচ্ছে হিন্দি চিনি ভাই ভাই, যেটার অর্থ হচ্ছে ভারতীয়রা আর চীনারা দুই ভাই ভাই। সেই সময় কিন্তু পুরো বিশ্ব ভেবেছিল এই এশিয়ার দুই পরাশক্তি যেহেতু একসাথে যোগ দিচ্ছে, তার মানে বড় একটা কিছু হতে চলেছে। কিন্তু আসল খেলাটা কিন্তু শুরু হয় এখান থেকেই। আর খেলাটা হচ্ছে 1962 সালে চীন হঠাৎ করেই ইন্ডিয়ার উপরে অ্যাটাক করে বসে, যে অ্যাটাকে ইন্ডিয়া কিন্তু খুব বাজেভাবে পরাজিত হয়। আর ওই যুদ্ধে আকসাই চীন নামে একটা পুরো অঞ্চল কিন্তু চায়নারা তখন দখল করে নেয়। সেই যে পরাজিত হয়েছিল ইন্ডিয়ারা, সেই অপমান কিন্তু ইন্ডিয়ারা এখন পর্যন্ত ভুলতে পারেনি। এটা কিন্তু শুধুমাত্র একটা যুদ্ধের পরাজয় ছিল না, এটা ছিল একটা জাতীয় অপমান। নেহেরু কিন্তু সেই ধাক্কা আর সামলাতে পারেনি। তার প্রায় 1.5 বছর পর কিন্তু নেহেরু মারা যায়। কিন্তু আপনারা একটা জিনিস জানলে অবাক হবেন, এই যে 1962 সালে যে যুদ্ধটা হয়, এটার পেছনে কিন্তু অন্য একটা কারণ ছিল, যেটা বেশিরভাগ মানুষই এটা সম্পর্কে জানে না। 1960-এর দশকে ভারত আর আমেরিকা সিআই মিলে একটা গোপন অপারেশন চালিয়েছিল, সেটার নাম দেওয়া হয়েছিল অপারেশন হিমালয়ান ঈগল। কিছু সূত্র অনুযায়ী এটা সিআইএ আর রয়ের জয়েন্ট ইন্টেলিজেন্স একটা প্রকল্পের অংশ ছিল। এখানে তিব্বতী গেরিলা যোদ্ধাদেরকে ট্রেন করা হচ্ছিল কিন্তু ভারতের মাটিতে। উত্তরাখণ্ডের চক্রাতা ক্যান্টনমেন্টে কিন্তু চীনের বিরুদ্ধেই এই ট্রেনিংটা চলতেছিল। চীনরা কোনোভাবে এটা জানতে পারছিল। অনেক ইতিহাসবিদরা মনে করে এই যে গোপন অপারেশনটা চালানো হয়েছিল, এটার মূল কারণই ছিল এই গেরিলা ট্রেনিংটা চীনের বিরুদ্ধে। এই কারণে চীনরা হঠাৎ করে আক্রমণ করে। আর এই যে বিশ্বাসঘাতকতাটা হয়েছিল, এটার ক্ষত কিন্তু এখন পর্যন্ত তারা বহন করে বেড়াচ্ছে। কিন্তু মেন গল্প কিন্তু এখানেই ঘুরে যায়। 1962 সালের কাহিনী কিন্তু সবাই জানে, কিন্তু আজকে আপনাদেরকে আমি শোনাবো একটা আনটোল্ড স্টোরি নিয়ে, যেটা আপনারা জানেন না। সালটা 1986। এই জায়গার নাম হচ্ছে সুমদরংচু। চায়না ভাবতো ইন্ডিয়াতে 1962-র ভয়ে এখনো গুটিয়ে আছে, তাই তারা চুপি চুপি ওই এলাকায় ঢুকে নিজেদের ক্যাম্প বানিয়ে ফেলে। কিন্তু ইন্ডিয়ান আর্মি এবার আর চুপ করে থাকেনি। অপারেশন ফ্যালকন নামে এক গোপন মিশনে ইন্ডিয়া রাতারাতি তাদের সব থেকে অ্যাডভান্স রাশিয়ান হেলিকপ্টারগুলা ব্যবহার করে হাজার হাজার সৈন্য
আর অস্ত্র একেবারে চায়নার নাকের ডগায় নামিয়ে দেয়। চায়না এই জিনিসটা ইমাজিনও করতে পারে নাই ইন্ডিয়া এত দ্রুত আর এত বড় রিয়াক্ট করবে। টানা কয়েক মাস দুই দেশের সেনাবাহিনী দুই দেশের মুখোমুখি দাঁড়িয়েছিল, তাদের চোখের পলক পর্যন্ত তারা ফেলার সুযোগ পায়নি। এই ঘটনাটাই চায়নাকে বুঝিয়ে দেয় যে ইন্ডিয়া আর আগের মতো নেই, তারা এখন আর দুর্বল না, তারা এখন অপ্রতিরোধ্য। এই ভয় আর এই অবিশ্বাস থেকেই কিন্তু শুরু হয়েছে দুই দেশের ভেতরে এতটা তিক্ততা। এখন আসি আসল প্রশ্নে, বর্তমানে চীন আর ইন্ডিয়ার ভেতরে আসল সমস্যাটা কোথায়? এদের মধ্যে মূল সমস্যাই হচ্ছে বর্ডার নিয়ে। ভারত বলতেছে আকশি চীন আমাদের, চীন আবার বলতেছে ওটা আমাদের সে 1950 সাল থেকে। ভারত আবার বলতেছে অরুণাচল প্রদেশ আমাদের রাজ্য, চীন আবার বলতেছে ওটা সাউথ তিব্বত, এটা আমাদের। এই দুইটা জায়গা মিলিয়ে প্রায় 1,25,000 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে তাদের মধ্যে কিন্তু কন্টিনিউয়াস বিতর্ক চলতেছে। আপনি কি একবার ভেবে দেখেছেন এই যে নাম্বারটা 1,25,000 বর্গ কিলোমিটার, এটা কিন্তু বাংলাদেশের থেকেও বড় একটা জায়গা। এত বড় জায়গা নিয়ে তো ডেফিনেটলি কনফ্লিক্ট বেঁধেই থাকে। কিন্তু ব্যাপারটা কিন্তু এতটা সহজও না, কারণ হচ্ছে যে দেশ হিমালয়ের উপর নিয়ন্ত্রণ রাখবে সে দেশ পুরো দক্ষিণ এশিয়াকে নজরে রাখতে পারবে। এটা কিন্তু জমির লড়াই না, এটা হচ্ছে আপনার নজরদারির লড়াই। এবার আসি দ্বিতীয় কারণ নিয়ে, যেটা হচ্ছে পাকিস্তান। চীন হচ্ছে পাকিস্তানের সব থেকে বড় বন্ধু, এরা তাকে অস্ত্র দিচ্ছে, টাকা দিচ্ছে, কূটনৈতিক সাপোর্ট দিচ্ছে, কারণ পাকিস্তান হলো চীনের হাতের একটা দাবার গুটি যেটা ভারতকে চাপে রাখতে পারে। একটা প্রজেক্ট আছে সিপিএসি, যেটা হচ্ছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, এখানে প্রায় 62 বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে। পাকিস্তানের ভেতর দিয়ে চীনের সরাসরি সমুদ্রপথ রয়েছে। ভারতের কাছে এটা কিন্তু শুধুমাত্র একটা রাস্তা না। এবার আসি 3 নম্বর দ্বন্দ্ব নিয়ে, যেটা হচ্ছে স্ট্রিলিং অফ পার্লস। স্ট্রিলিং অফ পার্লস হচ্ছে চীনের একটা গ্র্যান্ড স্ট্র্যাটেজি। চীনের যে পরিকল্পনা সেটা হচ্ছে ভারতকে চারিদিক থেকে ঘিরে ফেলা। তাদের শ্রীলঙ্কায় পোর্ট আছে, তারা বাংলাদেশে কিন্তু ইনভেস্টমেন্ট করতেছে কন্টিনিউয়াস, মিয়ানমারে মিলিটারি অ্যাক্সেস আছে, পাকিস্তান করিডোর ইউজ করতেছে। ভারত কেন রাগ করবে না? ভারত কিন্তু এটা দেখে ভয় পায়, তাদের রাগও হয়। এর জবাবে ভারত কি করতেছে? তারা করছে লুক ইস্ট পলিসি, যেটা জাপান, অস্ট্রেলিয়া, আমেরিকার সাথে তারা কিন্তু সম্পর্ককে জোরদার করেছে। আমেরিকা বলেন, ভারত, জাপান, অস্ট্রেলিয়া সরাসরি কিন্তু চীনকে কাউন্টার করার জন্যই এই সম্পর্কটাকে তৈরি করা হয়েছে। তো বুঝতে পারতেছে দুই দেশ দুই দেশকে পাল্টা জবাব দেওয়ার জন্য সবসময় রেডি আছে। এবার সব থেকে ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে আপনাদেরকে জানাবো, যেটা হচ্ছে অর্থনৈতিক যুদ্ধ। আপনি জানলে অবাক হবেন যে ভারত আর চীনের মধ্যে এত শত্রুতা থাকা সত্ত্বেও তাদের বার্ষিক বাণিজ্য প্রায় 125 বিলিয়ন ডলার। ভারত কিন্তু চীন থেকে ইলেকট্রনিক্স, মেশিনারি, রাসায়নিক দ্রব্য সবসময় কিনতেছে, কিন্তু এদিকে চীন অনেক এগিয়ে আছে। চীন কিন্তু ভারত থেকে অনেক কম পরিমাণে মালামাল কেনে। দেখা যায় যে তারা মাত্র বছরে 85 বিলিয়ন ডলারের জিনিস কিনতেছে, যেখানে চীন আর ভারতের ভেতরে অনেক বড় একটা পার্থক্য তৈরি হয়েছে। এছাড়া ভারত আর চীনের ভেতরে কিন্তু তাদের সভ্যতা নিয়ে অনেক বড় একটা অহংকার কাজ করে, আর সব থেকে গভীর কারণই কিন্তু এটাই। দুটো দেশই বিশ্বের প্রাচীনতম সভ্যতার ধারক। চীন মনে করে থাকে এশিয়ার সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে সে, আর ভারত মনে করে না, সেটা হচ্ছে আমি। দুজনেই মনে করে আমার পরে আর কেউ নেই। এই অহংকারেই কিন্তু এই সংঘাতটা হয়, যেটা কোনো যুক্তি দিয়ে কখনোই মেটানো সম্ভব হবে না। চীন আর ইন্ডিয়ার এই যে সংঘাতটা চলতেছে, এটার ফিউচার আসলে কি হতে পারে? প্রথমত আমার কাছে যেটা মনে হয় সব থেকে খারাপ যেটা হতে পারে, কোনো একটা ছোট বর্ডার ক্লাশ থেকে ভুল বোঝাবুঝি যদি শুরু হয়ে যায় আর সেটা যদি ফুল স্কেল যুদ্ধের রূপ নেয়। চীন আর ইন্ডিয়ার যে সংঘাত, এটা নিয়ে আমরা কিছু বলতে পারি না, কিন্তু যে কোনো একটা হতে পারে। এক হতে পারে খুব খারাপ কিছু, আর এক হতে পারে অনেক ভালো কিছু। প্রথমেই আমি বলবো যে খারাপ কি হবে। খারাপের মধ্যে হতে পারে যদি দুই দেশের দুই বর্ডারে ছোট একটা ক্লাশও শুরু হয়, আর সেটা যদি ফুল স্কেল যুদ্ধের রূপ নেয়, তাহলে শুধু দুই দেশই না, পুরো পৃথিবীরই কিন্তু সাপ্লাই চেইন ভেঙে পড়বে। গ্লোবাল ইকোনমি কয়েক দশকের জন্য পিছিয়ে যাবে, যেটা অলরেডি আমরা ইউএসএ, ইসরায়েল আর ইরানের যুদ্ধের ফলে দেখতে পাচ্ছি। এবার আসি বেস্ট কেস বা সবচেয়ে বাস্তবসম্মত যে পরিণতি আছে সেটা হতে পারে, আর সেটা হচ্ছে কোল্ড ওয়ার 2.0। এখানে দুই দেশ সরাসরি যুদ্ধে না জড়িয়ে একে অপরের প্রতি প্রোপাগান্ডা ছড়াতে পারে, সাইবার অ্যাটাক করতে পারে, অথবা ইকোনমিক স্যাংশন দিয়ে এক একটা দেশকে দুর্বল করার চেষ্টা চালিয়ে যেতে পারে, যেটা চলবে অনন্তকাল ধরে। আর এর প্রভাব কিন্তু সাউথ এশিয়ার অন্যান্য দেশগুলোর উপরও পড়বে। কিন্তু সেটা কিভাবে পড়বে? ধরেন বাংলাদেশ, নেপাল বা শ্রীলঙ্কার মতন দেশগুলো পড়বে কিন্তু সবচেয়ে বড় বিপদে, কারণ ইন্ডিয়া, চায়না উভয়ই চাইবে এই দেশগুলো যেন তাদের পক্ষে থাকে। এখানে একটা বিশাল ডিপ্লোম্যাটিক প্রেশার তৈরি হবে পুরো রিজিয়ন জুড়ে, যেখানে ব্যালেন্স করে চলাটা হবে দড়ির ওপর দিয়ে হাঁটার মতন কঠিন। ইন্ডিয়া আর চায়নার এই যে দ্বন্দ্ব, এটা কিন্তু একদিনে হয় নাই,
আর এটা কিন্তু একদিনে থেমেও যাবে না। এটা হচ্ছে দুই জায়ান্টের নিজেদের আধিপত্য টিকিয়ে থাকার লড়াই। সব থেকে মজার বিষয় হচ্ছে কেউ কাউকে বিশ্বাসও করে না, আবার কেউ কাউকে চাইলেও ইগনোরও করতে পারবে না। আপনার কাছে আমি একটা প্রশ্ন রেখে যাই, ভারত আর চীনের মধ্যে যদি সত্যিকারের কোনো বড় যুদ্ধ লাগে তাহলে বাংলাদেশের কি করা উচিত? নিরপেক্ষ থাকা নাকি কারো পাশে দাঁড়ানো? অবশ্যই নিচে একটা কমেন্টস করে আপনার মতামতটা জানিয়ে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম এক্সক্লুসিভ ভিউয়ার্স।